৫৪ বছরে দেশের অর্থনীতির আদ্যোপান্ত নিয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিয়েছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই যে গেল ৫৪ বছরে বেড়েছে অর্থনীতির আকার, মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি এবং রপ্তানি আয়ও, কিন্তু যে অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি পেতে ১৯৭১ সালে আমাদের দেশের মানুষ লড়াই করেছিল, সেই বৈষম্য থেকে আমরা মুক্তি পেয়েছি কি? বিজয় দিবসের শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে গত ৫৪ বছরে আমাদের ধারাবাহিক আর্থসামাজিক উন্নতি হয়েছে। আমাদের পরবর্তী প্রজন্ম আগের প্রজন্ম থেকে তার জীবন মান উন্নত করতে পেরেছে। অনেক ক্ষেত্রেই আমাদের গৌরব করার মতো অর্জন আছে, কিন্তু যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে প্রথমত আমরা যেভাবে আমাদের অর্জন করার সম্ভাবনা ছিল সেটা আমরা করতে পেরেছি কিনা, এটা হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় হলো যে যেটুকু করতে পেরেছি সেটা ন্যায্যতার ভিত্তিতে আমরা বন্টন করতে পেরেছি কিনা। দুই জায়গাতেই আমাদের অনেক ধরনের দুর্বলতা ছিল। অবশ্যই বলতে হবে যে আমাদের সাথে যখন যেসব দেশ শুরু করেছিল অনেকেই আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। দক্ষিণ কোরিয়া বলি, মালয়েশিয়া বলি, সিঙ্গাপুর বলি, বিভিন্ন দেশের প্রেক্ষিত বিভিন্ন ছিল, কিন্তু তারপরও আমার মনে হয় যে আমাদের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। এটা হলো এক। আর দ্বিতীয় হলো যে যে অর্জন হয়েছে অবশ্যই আর্থসামাজিক বিভিন্ন সূচকে, এটা জিডিপির আকার বলি আর আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক বিভিন্ন সুরক্ষার অভিগম্যতা বলি, সব দিকেই আমাদের উন্নতি হয়েছে। কিন্তু সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা, এইসব দিক থেকে আমাদের অনেক দুর্বলতা রয়ে গেছে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, যেগুলো আমাদের বিনিয়োগ, বাণিজ্য, ব্যবসাকে ব্যাহত করেছে, সৃজনশীল আমাদের যেসব কর্মকাণ্ড সেটাকে ব্যাহত করেছে, এবং আমাদের যে নতুন প্রজন্ম, যে আমাদের যারা আছেন ছাত্ররা, আমাদের কর্মসংস্থানের জায়গায় যারা যাবেন তাদের অভিগম্যতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আমরা পুঞ্জীভূতভাবে এটা হয়েছে এবং এখন আমরা সেটা দেখছি। বন্টনের দিক থেকে তো অবশ্যই আমি বলবো যে যদিও আমাদের দারিদ্র্যসীমার নিচে, অতি দারিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যা এবং শতাংশ কমেছে, কিন্তু দেখুন আমাদের দুই অর্থনীতি নিয়ে আমরা যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমাদের দেশের ভিতরেই দুই অর্থনীতি হয়ে যাচ্ছে। সেটা আঞ্চলিক ভিত্তিতেও হচ্ছে। আমাদের কিছু কিছু জেলা আছে যেখানে আমাদের গড় যে দারিদ্র্য হার তার থেকে ডাবল সেখানে। আবার অন্য দিক থেকে যদি আমি শতকরা উপরের দিকে 10% আয়ের কথা বলি, যারা 40% সম্পদ ভোগ করছেন, আবার নিচের দিকে 40%, তারা মাত্র 12%। নিশ্চয়ই, এগুলো তো আসলে বেশ দৃশ্যমান। আরেকটা বিষয় একটু জানতে চাই, দীর্ঘ যেই পথ চলা, শিল্প খাতে যে অগ্রগতি, সেখানে আসলে তৈরি পোশাক খাতই আমরা বেশিরভাগ দেখতে পাই। সমপর্যায়ে আসলে আর অন্য কোনো খাতকে কেন আমরা এগোতে দেখছি না? এর আসলে মূল কারণ কি? সেটা হলো যে তৈরি পোশাক খাতের যে অগ্রগতি, এটাকে কোনোভাবে আমাদেরকে কিন্তু এটাকে মানে আমাদেরকে এটাকে স্বীকার করতে হবে। এটার বৈশ্বিক বাজার বিশাল এবং সেখানে বাংলাদেশ শক্তিশালী অবস্থান করে নিয়েছে, এটা বড় অর্জন। তৈরি পোশাকের ভেতরেও বিভিন্ন ধরনের পণ্য আছে, যেসব পণ্যগুলোর মধ্যে কিন্তু আমরা রপ্তানি করছি। কিন্তু এটার বাইরে যেসব খাতগুলি ছিল, আমাদের লেদার অ্যান্ড টেক্সটাইল খাত বলি, আমাদের ফার্মাসিউটিক্যালস খাত বলি, বা আমাদের ইলেকট্রনিক্স খাত বলি, বিভিন্ন ধরনের সেবাধর্মী খাত বলি, এগুলোতে যে আমাদের পণ্য বৈচিত্র্যকরণ এবং বাজার বৈচিত্র্যকরণ করতে পারলাম না আমরা, এটা আমাদের একটা বড় ধরনের আমার মনে হয় যে দুর্বলতা। এখানে আমাদের দক্ষতা, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বাজার অনুসন্ধান, এটাকে আমাদের এক সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে এটা আমাদের করার আরো অনেক সুযোগ আছে বলে আমার মনে হয়। বিশেষত এখন সামনের দিকে যেসব পণ্যগুলির চাহিদা আমাদের বাজারেও সৃষ্টি হবে, আমদানি প্রতিস্থাপক শিল্প স্থাপন করতে হবে তার জন্য, এবং বৈদেশিক বাজারেও সৃষ্টি হবে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠা করার জন্য। সেখানে নীতিমালা, দক্ষতা, পুঁজি এবং শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধি, আমাদের শিক্ষা ব্যবস্থা, এগুলোকে আমাদের সমন্বয় করে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। এইটাই এখন আমাদের চ্যালেঞ্জ। নিশ্চয়ই, আসলে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবিলা করব, এটাই প্রত্যাশা। সর্বশেষ একটু জানতে চাই যে বিজয়ের যে ৫৪ বছরে এসে আমরা পৌঁছালাম, জীবনযাত্রার মানে কতটুকু পরিবর্তন হলো, মূল্যস্ফীতির যে চাপে সাধারণ মানুষ রয়েছে, এ বিষয়ে আসলে আপনার মতামত কি? সামনের অর্থনীতিতে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করা উচিত?
আমরা যদি 54 বছর দেখি তাহলে তো জীবন মানের অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নতি হয়েছে। এটা আমাদের আগের প্রজন্ম থেকে পরের প্রজন্ম অবশ্যই তার জীবন মান উন্নত করতে পেরেছে। কিন্তু যদি আমরা সর্বসম্প্রতিকালের কথা বলি তাহলে আপনি ঠিকই বলেছেন যে মূল্যস্ফীতি চাপ, বিশেষত রুশ ইউক্রেন যুদ্ধের পরবর্তীতে আমরা যদি মূল্যস্ফীতির যে গড় হার ধরি গত 4 বছরে প্রায় 10%-এর মতো ছিল, যদিও কিছু এটা এখন কমে আসছে, এবং আমরা যদি আয় এবং মজুরির বৃদ্ধি ধরি তাহলে তো একটা অবশ্যই পার্থক্য হয়েছে, এবং মানুষের জীবন মান, সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা প্রান্তিক, তাদের জীবন মানের অবনমন হয়েছে। এখন আমাদেরকে মূল্যস্ফীতি হ্রাস টানতে হবে, আমাদেরকে শোভন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, সেটার জন্য বিনিয়োগ, সহায়ক বিনিয়োগ, আমাদেরকে পরিবেশ সৃষ্টি করতে হবে, কস্ট অফ ডুইং কমাতে হবে, লিড টাইম কমাতে হবে। এইসব দিকগুলোতে আমাদের নজর দিয়ে আমাদের মূল্যস্ফীতিটা কিছুটা যদি আমাদের 5-6-এর মধ্যে আমরা আনতে পারি এবং বিনিয়োগকে চাঙ্গা করতে পারি, তাহলে শ্রম নিয়োজন করে আয় বৃদ্ধি করে জীবন মান উন্নত করা সম্ভব হবে বলে মনে হয়। আসলে আমাদেরও প্রত্যাশা। আরেকটি বিষয়ে ছোট করে একটু জানতে চাই যে দেশে বড় বড় প্রকল্প সহ নানা অবকাঠামোগত উন্নয়ন আমরা দেখতে পেয়েছি, কিন্তু এর মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা, অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচারের মতো যে বিষয়গুলো সেগুলো সমান তালে চলছে। এর থেকে আসলে উত্তরণের উপায় বলে কি মনে করেন? মনে হয় যে এটাকে এক কথায় যদি বলতে হয় তাহলে এটাকে সুশাসন প্রতিষ্ঠা করা, জবাবদিহিতা নিশ্চিত করা, এই দুটো যদি আমরা করতে পারি, এবং সামনে নির্বাচন, গণতান্ত্রিক একটা সরকার আসবেন বলে আমরা সবাই আশা করছি, তারা যদি এইটার দিকে নজর দিতে পারেন এবং প্রকৃত অর্থে যদি দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা তারা যদি প্রদর্শন করতে পারেন, তাহলে এই যেগুলো আপনি বললেন যে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি, দেশের থেকে অর্থ পাচার, এইসবগুলো আমরা রোধ করতে পারবো। কিছু কিছু ইতিবাচক পদক্ষেপ কিন্তু অন্তর্বর্তী সরকার এই ক্ষেত্রে নিয়েছেন। আমাদেরকে এখন বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে এবং জবাবদিহিতার মধ্যে রাখতে হবে, যাতে নবনির্বাচিত সরকার তারা এটাকে অব্যাহত রাখেন এবং আরো শক্তিশালী করেন। নিশ্চয়ই, এটি আমাদেরও প্রত্যাশা। ডক্টর মুস্তাফিজুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিজয় দিবসের শুভেচ্ছা।